মিস্টার রাউত, আপনি একজন ইনভেস্টমেন্ট প্ল্যানার, এক্স ব্যাংক অফিসার এবং মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর। আপনার কাছে আমার একটা প্রশ্ন, কেন আজ ধনী আরও ধনী হচ্ছে এবং গরিব আরও গরিব হচ্ছে? এই বিষয়ে আপনার দৃষ্টিভঙ্গির ব্যাখ্যা চাইছি। নমস্কার, আমার এই ফিনান্স রিলেটেড ইউটিউব চ্যানেল রাউত স্পিচ, এই চ্যানেলে সবাইকে স্বাগত। মিস্টার সামন্ত, আপনি ঠিকই বলেছেন যে গরিব মানুষ আরও গরিব হচ্ছে, ধনী মানুষ আরও ধনী হচ্ছে। কারণটা হচ্ছে যে রিচ মাইন্ডসেট মনের মধ্যে নেই। রিচ মাইন্ডসেট অর্থই হচ্ছে ক্যালকুলেটেড রিস্ক নেওয়া। আমি যদি ট্রেডিশনাল যে ইনভেস্টমেন্টের জায়গা, আমি ইনভেস্টমেন্ট বলবো না, সেভিংসের জায়গা, সেখানে ইনভেস্টমেন্ট করে বসে থাকি লং টার্মে, তাহলে কত টাকা আসবে? ইনফ্লেশনের চাপ রয়েছে। যেই ট্রেডিশনাল ইনভেস্টমেন্টের জায়গাগুলো রয়েছে তারা কিন্তু ইনফ্লেশনকে বিট করতে পারে না। তাহলে যখন একজন পার্সন ইনভেস্টর তিনি 1,00,000 টাকা কোথাও বিনিয়োগ করবেন, তিনি নিশ্চয়ই এমন জায়গায় বিনিয়োগ করবেন যেখানে টাকাটা অনেকটাই বাড়ে। টাকা যদি অনেকটাই বাড়াতে হয় তাহলে কিন্তু রিস্ক আছে, কারণ আমরা জানি যে মোর রিস্ক তো মোর রিটার্ন। ফলে আমি ক্যালকুলেটেড রিস্ক নেব, সেসব জায়গায় আমি ইনভেস্টমেন্ট করব। এই ক্ষেত্রে সবার মতো আমিও বলবো যে মিউচুয়াল ফান্ড কিন্তু একটা খুবই ভালো জায়গা এই ক্যালকুলেটেড রিস্ক নেওয়ার। কারণ আপনি মিউচুয়াল ফান্ডে টাকা রাখার পরে লং টার্মে টাকা কমে যাবে এটা কিন্তু নয়, দেখা গেছে টাকা বাড়বেই, এটাই হয়, এটাই স্বাভাবিক। আর এটা কোনো চিট ফান্ড নয়, ফলে মিউচুয়াল ফান্ডের ওপরে একটা ফেইথ রাখাই যেতে পারে। মিস্টার রাউত, আপনি বললেন যে ধনী হতে গেলে প্রথমেই আমাদের মাইন্ডসেট পরিবর্তন করতে হবে। তাহলে বলুন, ইনভেস্টররা কিভাবে তাদের কষ্টার্জিত অর্থ কিভাবে তারা বিনিয়োগ করবেন এবং তারা কী কী কৌশল অবলম্বন করবেন? মিস্টার সামন্ত, আমি আগেই বলেছি যে ক্যালকুলেটেড রিস্ক নিয়ে চলতে হবে এবং রিচ মাইন্ডসেট রাখতে হবে। কোথায় কোথায় ইনভেস্টমেন্ট করবেন? তিনি ইনভেস্টমেন্ট করবেন ট্রেডিশনাল যে ইনভেস্টমেন্টের জায়গা, সেভিংসের জায়গা আমি বলি, ব্যাংক, পোস্ট অফিস রয়েছে, সেখানে ফিক্সড ডিপোজিট রাখা যেতে পারে। তবে সেটা কিন্তু ইমার্জেন্সি পারপাসে সেখানে বিনিয়োগ করতে হবে কিছু টাকা। তারপর যারা রিটায়ার্ড পারসন তারা SCSS সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম ব্যাংক, পোস্ট অফিসে রাখতে পারেন। এখন রেট অফ ইন্টারেস্ট 8.2%। এগুলো তারা করতেই পারেন ট্রেডিশনাল যে সেক্টরটা রয়েছে। কিন্তু তার বাইরে তাকে টাকা জমাতে গেলে তাকে অবশ্যই মিউচুয়াল ফান্ডের SIP রয়েছে, লাম্পসাম রয়েছে, সেখানে স্ট্যাগার্ড ওয়েতে বিনিয়োগ করতে হবে। একসাথে পুরো টাকা কোনো একটা মিউচুয়াল ফান্ডের স্কিমে বিনিয়োগ করা হলো যেখানে ভালো রিটার্ন দিচ্ছে, সেদিকে শুধু টাকালেই হবে না। এই ক্ষেত্রে অবশ্যই দেখতে হবে যে ওই কোম্পানির যে স্কিমটি রয়েছে সেটা কত পুরনো এবং ভালো সেই ক্ষেত্রে রিটার্ন দিচ্ছে কিনা, অ্যাভারেজ রিটার্ন কতটা ভালো হয়েছে। এইভাবে আস্তে আস্তে বাজার বুঝে তাকে ইনভেস্টমেন্ট করতে হবে। দরকার হলে লিকুইড ফান্ডে টাকা রাখা যেতে পারে এবং সেখানে STPর মাধ্যমে আস্তে আস্তে ইকুইটি মার্কেটে টাকা রাখতে হবে। আমার মতে ইকুইটি যে মার্কেটটি রয়েছে, মানে শেয়ার মার্কেট রিলেটেড যে মিউচুয়াল ফান্ড, সেখানেই টাকা রাখা ভালো হবে। ডাইরেক্ট শেয়ার মার্কেটে টাকা রাখা যুক্তিযুক্ত নয়, কারণ সেখানে কিন্তু ডাইরেক্ট বাজার বোঝা অনেক কঠিন ব্যাপার, অনেক অভিজ্ঞতা হতে হয়। এবং একটি বড় ব্যাপার হচ্ছে যে বিভিন্ন অ্যানালিসিসগুলো, ফিনান্সিয়াল অ্যানালিসিসগুলো ভালো জানা দরকার। কিন্তু মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে সুবিধাটা কি, যে এখানে অনেক ফান্ড ম্যানেজার থাকেন, একজন কেন, গ্রুপ অফ ফান্ড ম্যানেজার্স থাকেন এবং তারা বিভিন্ন যে স্কিম সেগুলো পরিচালনা করেন। অতএব যে স্কিমগুলো ভালো রিটার্ন দিচ্ছে, ভালো মিউচুয়াল ফান্ড কোম্পানি, সেখানে ইনভেস্টমেন্ট করা যেতে পারে। তবে সেটা অবশ্যই স্ট্যাগারিং ওয়েতে ইনভেস্টমেন্ট করতে হবে। এই কৌশলগুলো নিয়েই চলতে হবে এবং বাজার যখন দেখা যাবে ডাউন, তখন কিন্তু মার্কেট থেকে আস্তে আস্তে সরে আসতে হবে। তখন আপনি ট্রেডিশনাল যে ইনভেস্টমেন্ট বা সেভিংসের জায়গা রয়েছে সেখানে কিছুদিন টাকা রাখতেই পারেন। আবার যখন দেখা যাবে যে ফিনান্সিয়াল মার্কেটস ভালো হচ্ছে, আবার তখন সেই মার্কেটে ফিরে যেতে হবে এবং লং টার্মে টাকা রাখতে হবে। হঠাৎ মনে যদি প্যানিক চলে আসে তাহলে কিন্তু হবে না, তাহলে কিন্তু তিনি তার টাকা খোয়াবেন, কারণ তিনি টাকা তুলে ফেলবেন। টাকা তোলা যাবে না। আগেই বলেছি যে ইমার্জেন্সি বা মেডিকেল খরচার জন্য যে টাকাগুলো, সেগুলো অবশ্যই
যে ব্যাংকের ফিক্সড ডিপোজিটের এগেনস্টে ওভারড্রাফট লিমিট করে সেটা রাখা যেতে পারে। এইভাবেই কিন্তু এগোতে হবে। অতএব স্ট্র্যাটেজিক অ্যাপ্লিকেশন তার দরকার প্রতি পদক্ষেপে। ঠিক আছে মিস্টার সামন্ত? মিস্টার রাউত, অনেকের মতে আমরাও ভাবছি ভবিষ্যতে ফিনান্সিয়াল ফ্রিডম এনজয় করব, মানে আমাদের ইনকামটা এমন জায়গায় থাকবে যে মনের খুশিতে আমরা খরচা করতে পারব। ইউটিউবে দেখতে পাই অনেকে ফিনান্সিয়াল ফ্রিডম এনজয় করছেন। এছাড়া আমরা দেখতে পাচ্ছি আপনিও আপনার টাকা অনেকখানি বাড়িয়ে নিতে পেরেছেন। তাহলে বলুন আমরা কিভাবে ফিনান্সিয়াল ফ্রিডম এনজয় করতে পারবো? মিস্টার সামন্ত, ফিনান্সিয়াল ফ্রিডমের জন্য যে অর্থের দরকার সেটা কিন্তু শর্ট টার্মে হবে না, ফলে লং টার্মে গিয়ে আপনি ফিনান্সিয়াল ফ্রিডম ভোগ করবেন। আজকে যদি ভাবেন যে আপনি ফিনান্সিয়াল ফ্রিডম এনজয় করার জন্য তৈরি হচ্ছেন, তাহলে আপনাকে 20-25 বছর সময় দিতেই হবে এবং কন্টিনিউয়াসলি আপনার 12% থেকে 15% আয় বাড়াতেই হবে। ফলে এমন জায়গাগুলোতে বিনিয়োগ করতে হবে যেখানে ভালো রিটার্ন পাওয়া যায় এবং সবসময় যে আয় আপনার কাছে হচ্ছে সেটা অ্যাক্রুড ইনকাম হতে পারে এবং অ্যাকচুয়াল ইনকাম হতে পারে, অ্যাক্টিভ ইনকাম হতে পারে। সব ক্ষেত্রেই 50% মতন এক্সপেন্ডিচার থাকবে টু দ্য ম্যাক্সিমাম। 50% টাকা কিন্তু জমা হতেই থাকবে। ফলে ভবিষ্যতে একটা বিশাল কর্পাস তৈরি হবে এবং এই ক্ষেত্রে ভয় পেলে চলবে না, কারণ অনেক সময় দেখা যাবে আপনি যেখানে ইনভেস্টমেন্ট করছেন সেখানে হয়তো দাম কমতে শুরু করেছে। কিছুদিন সেখানে চুপচাপ থাকুন, দরকার হলে স্কিম পরিবর্তন করুন বা সেখান থেকে বেরিয়ে আসুন, অন্য কোনো জায়গায় সেক্টরসে ট্রেডিশনাল জায়গায় কিছুদিন ইনভেস্টমেন্ট করুন, আবার পুরনো জায়গায় ফিরে যান। অনেকে করেন কি, দীর্ঘদিন একই জায়গায় থাকেন, কারণ সেই ক্ষেত্রে দেখা যায় যে মার্কেট ডাউন থাকার জন্য বিভিন্ন কারণে মার্কেট ডাউন থাকে। ইকোনমিক কারণ হতে পারে, পলিটিক্যাল কারণ হতে পারে। এখন যেমন পলিটিক্যাল কারণটা বেশি চলছে, তারপরে মার্কেট ডাউন হতে পারে। সেখানেও কিন্তু অনেক রকম আবার হিসেব আছে, কোন সেক্টরসে আপনি ইনভেস্টমেন্ট করবেন, যেই সেক্টরসটা ভালো দিচ্ছে। এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে ইনভেস্টমেন্ট করা যেতে পারে। সেগুলো অনেক সিস্টেম রয়েছে। মিউচুয়াল ফান্ডে কীভাবে ইনভেস্টমেন্ট করবেন, আমি আমার এই রাউস স্পিচ চ্যানেলে অনেক জায়গায় কিন্তু এই সম্পর্কে অনেক ভিডিওই বানিয়েছি। যাই হোক, ইস্যুটা হচ্ছে যে আপনাকে এক্ষেত্রে একটু মিতব্যয়ী হতে হবে, সংযমী হতে হবে। 50% টাকা আপনাকে সবসময় সেভ করে যেতে হবে এবং আপনি 2 কোটি বানাবেন কি 5 কোটি বানাবেন এরকম টার্গেট নিলে কিন্তু চলবে না। অনেকে দেখা যায় 2 কোটিতেই তিনি শান্ত হয়ে গেলেন, তিনি খরচাটা শুরু করে দিতে পারলেন নিজের খুশি মতো। অনেকে আবার 5 কোটি টাকা পেয়েও ভাবলেন যে তার তেমন টাকা জমেনি। অতএব এটা ব্যক্তিগত বিষয়, আলাদা আলাদা বিষয়। কিন্তু ওই আগে যেটা বললাম কথাটা, যে 12% থেকে 14% টাকা কিন্তু হাতের সামনে রাখতেই হবে। কারণ আরেকটা বিষয় রয়েছে এই ক্ষেত্রে, লাইফ এক্সপেক্টেন্সি। 1950 সালে আমাদের দেশে লাইফ এক্সপেক্টেন্সি ছিল সেক্ষেত্রে 40 বছর। আজকে দেখা যাচ্ছে ভারতে 72-73 বছর হচ্ছে লাইফ এক্সপেক্টেন্সি। ফলে এই ক্ষেত্রে এত বছর বাঁচতে হবে, তার জন্য ইনকামটাকেও যেমন বাড়িয়ে নিতে হবে প্রতি বছর, সেইভাবে খরচার পরিমাণ কিন্তু কমাতেই হবে এবং খরচাটাকে ধরে রাখতে গেলেও লাইফস্টাইল যে ইনফ্লেশন সেটাকে কিন্তু কমাতে হবে, এটা মাথায় রাখতে হবে। কারণ লাইফস্টাইল ইনফ্লেশনটা কিন্তু আমাদেরকে দরিদ্র করে দিতে পারে। মানে ধরুন আপনি যে স্থানীয় জায়গায় থাকেন সেখানে দেখা যাচ্ছে একটা সিঙ্গারার দাম 10 টাকা, কিন্তু দেখা গেল আপনার ইচ্ছে হলো কলকাতায় CC1-এ সেখানে গিয়ে আপনি সিঙ্গারা খাবেন, তাহলে এই সিঙ্গারাটার দামই সেখানে 25 টাকা 30 টাকা হবে। এটা কিন্তু একটা লাইফস্টাইল ইনফ্লেশন। জেনারেল ইনফ্লেশন তো আছেই, 6%, 6.5% সেটা বাড়ছে, কিন্তু এর সঙ্গে লাইফস্টাইল ইনফ্লেশনটা রয়েছে। যদি লাইফস্টাইল ইনফ্লেশন আমাদেরকে খেয়ে ফেলে তাহলে কিন্তু আর আমাদের কখনোই পৌঁছানো যাবে না আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে, যে ফিনান্সিয়াল ফ্রিডম ভোগ করব। অতএব যে পদ্ধতিটা বললাম, ক্যালকুলেটেড রিস্ক মেনে বিভিন্ন জায়গায় ইনভেস্টমেন্ট করে সেভাবে আমাদের এগিয়ে যেতে হবে, তবেই আমরা ভবিষ্যতে আমরা এই ফ্রিডমটাকে আমরা উপভোগ করতে পারবো, ফিনান্সিয়াল ফ্রিডম। মিস্টার রাউত, আমরা ইনকাম করছি ঠিক, কিন্তু সব টাকা খরচ হয়ে যাচ্ছে। এছাড়া ইনফ্লেশনের ফলে ভ্যালু অফ মানি দিন দিন কমে যাচ্ছে। ব্যাঙ্ক ও পোস্ট অফিসের ইন্টারেস্টও কমছে। ফলে অর্থনৈতিকভাবে আমরা খুব চাপে আছি। এর থেকে পরিত্রাণের উপায় কী? মিস্টার সামন্ত, এখন যে প্রশ্নটা করেছেন তার উত্তর দেওয়া কিন্তু খুবই কঠিন। কারণ দেখা যাচ্ছে যে সংসারের খরচা অনেক বেড়ে যাচ্ছে,
ভ্যালু অফ মানি কমে যাচ্ছে, ইনফ্লেশন রেট বেড়ে যাচ্ছে, ব্যাংক পোস্ট অফিসের রেট অফ ইন্টারেস্ট কমে যাচ্ছে, তাহলে কি করে টাকা জমবে? কি করে ফিনান্সিয়াল ফ্রিডম ভোগ করবেন? একটু আগে আপনি বলেছেন ফিনান্সিয়াল ফ্রিডম ভোগ করবেন, তাহলে কীভাবে এগোবেন? আমার মতে স্ট্র্যাটেজিটা কী হবে সেটাই এখন বলবো। এক্ষেত্রে অবশ্যই আপনি মেডিকেল এক্সপেন্সেস ইনক্লুডিং ইমার্জেন্সি এক্সপেন্সেস চালানোর জন্য ব্যাংকে একটি ফিক্সড ডিপোজিট করুন এবং তার এগেনস্টে একটি ওভারড্রাফট লিমিট করুন, এবং 90% পর্যন্ত ওভারড্রাফট লিমিট কিন্তু ব্যাংক দিয়ে দেয়, এবং যে ইন্টারেস্ট আপনি পাচ্ছেন ব্যাংক থেকে এবং কোয়ার্টারলি যে ইন্টারেস্ট পাচ্ছেন সেটা তো সেভাবে জমা হবেই। যে ইন্টারেস্টটা আপনি পাচ্ছেন সেই পরিমাণেই কিন্তু আপনার ওভারড্রাফট লিমিটের ইন্টারেস্ট রেট ঠিক হবে। আপনি যখন ইচ্ছে টাকা তুলতে পারবেন, যে টাকাই তুলুন না কেন আপনি যে রেট অফ ইন্টারেস্ট পাচ্ছিলেন ডিপোজিট রেখে সেই টাকাটাই পাবেন। যখন ইমার্জেন্সি পারপাসে বা মেডিকেল এক্সপেন্সেস পারপাসে খরচা হবে বা কোনো সময় হয়তো মাসে লিকুইডিটি কমে গেল সংসারে, তার ফলে যে খরচাটা আপনি করতে বাধ্য হবেন সেটাও আপনি এখান থেকে খরচা করতে পারেন। আরেকটি জায়গা রয়েছে, এই ক্ষেত্রে আপনি মিউচুয়াল ফান্ডে লামসাম টাকা রাখলেন বা এসআইপিতে টাকা রাখলেন, সেখান থেকে আপনি এসডাব্লিউপি বা সিস্টেমেটিক উইথড্রল প্ল্যানের মাধ্যমে মাসে মাসে একটি নির্দিষ্ট টাকা তুলতে পারেন। ফর এক্সাম্পল, আপনি 5 লক্ষ টাকা মিউচুয়াল ফান্ডের ভালো একটি স্কিমে রেখেছেন, যেখানে দেখা যায় যে ভালো তার রিটার্ন, এবং সেখান থেকে আপনি 6-7% আপনি প্রতি মাসে টাকা তুললেন, বা যখন সংসারে লিকুইডিটি চলে এলো তখন আপনি টাকা তুললেন না এবং সেখানে আপনি একটা পার্শিয়াল কিছু টাকা উইথড্রল করলেন। এইভাবেও কিন্তু দেখা যাবে যে আপনার চাপটা কম পড়বে, তবে এক্সপেন্সটা কিন্তু কমাতে হবে, এক্সপেন্সটা কিন্তু বাড়ালে চলবে না। এইভাবে চিন্তা করতে হবে। এবং দেখা যাবে যে যখন আমি আগেই বলেছি যে 12% থেকে 14%, 15% রিটার্ন দেয় এমন জায়গা খুঁজতে হবে। যখন আপনি এই টাকাটা আস্তে আস্তে জমতে শুরু করবে তখনই কিন্তু আপনি একটা ব্রেক থ্রু পেয়ে যাবেন, তখনই দেখবেন যে আপনার টাকা জমছে। কারণ আমি দেখতে পেয়েছি, আপনারাও একটু আগে উল্লেখ করলেন যে আমার ফান্ড অনেকটা আমি বাড়িয়ে ফেলতে সক্ষম হয়েছি। কারণটা কিছুই নয়, কারণটা হচ্ছে আমি দীর্ঘদিন লং টার্মে টাকা রেখেছি, স্ট্যাগার্ড ওয়েতে টাকা বিনিয়োগ করেছি, এবং কোন স্কিমগুলো ভালো রিটার্ন দিচ্ছে সেখানে ইনভেস্ট করেছি, এবং এই ক্ষেত্রে কিছু কিছু সময় আমি কিন্তু টাকা তুলে নিয়েছি, পুরো তুলে নিয়ে আবার অন্য একটা স্কিমে ইনভেস্ট করেছি। এইভাবে সবসময় নিজেকে অ্যাক্টিভ থাকতে হবে। নিজে যদি আপনি অ্যাক্টিভিটি না থাকে, আপনি বাজার সম্বন্ধে বোঝেনই না, তাহলে একজন ডিস্ট্রিবিউটর ধরুন, তাদের সাহায্য নিতে পারেন, অভিজ্ঞ লোকের সাহায্য নিতে হবে, তাহলেই আপনি ঠিকভাবে ফিনান্সিয়াল ব্যাটিংটা করতে পারবেন। এই ফিনান্সিয়াল ব্যাটিং যদি ঠিক না হয় তাহলে কিন্তু আপনি কখনই আশা করতে পারেন না যে আপনি ভবিষ্যতে ফিনান্সিয়াল ফ্রিডম ভোগ করবেন। এবং ওই যে বলেছি, মাইন্ডসেট চাই, ক্যালকুলেটেড রিস্ক নিতে হবে, নাহলে কিন্তু পোর পার্সন আরও পোরার হবে এবং রিচ পার্সন রিচার হবে। এইটা কিন্তু মাথায় রাখতে হবে। অতএব এই ক্ষেত্রে ক্যালকুলেটেড রিস্ক নিয়ে স্ট্যাগারিং ওয়েতে বিনিয়োগ করতে হবে এবং আস্তে আস্তে নিজেকে একটু মিতব্যয়ী হতে হবে। মিস্টার রাউত, আমার আরেকটা প্রশ্ন, ইনফ্লেশন এখন দেশে 6%-এর কাছাকাছি, তাহলে 6% আয় বাড়াতে পারলেই আমরা কি ইনফ্লেশনকে বিট করতে পারবো? এবং এখন যে লাইফস্টাইল ইনফ্লেশনের কথা আমরা শুনছি, তার সঙ্গে ইনফ্লেশনের সম্পর্কটা কি যদি বলেন খুব ভালো হয়। মিস্টার সামন্ত, আপনি এখন যে প্রশ্নটা করলেন যে ইনফ্লেশনের সঙ্গে লাইফস্টাইল ইনফ্লেশনের মধ্যে কী পার্থক্য, এই প্রশ্নের উত্তরটা কিন্তু আমি কিছুক্ষণ আগে ছুঁয়ে গেছি। আমি উদাহরণের মাধ্যমে বুঝিয়েছি যে লোকাল জায়গা থেকে একটি 10 টাকা সিঙ্গারা, সেই মানের সিঙ্গারাটি হয়তো একজন সেটা কলকাতার CC1-এ গিয়ে সেই সিঙ্গারাটা 25 টাকা তিনি খরচা করে খেলেন, একই মানের সিঙ্গারা। এটা কিন্তু লাইফস্টাইল ইনফ্লেশন, কারণ তিনি একটি ভালো জায়গা থেকে তিনি একটি সিঙ্গারা খাবেন। ঠিক তেমনি দেখা যাচ্ছে যে অর্থনৈতিক অগ্রগতির সঙ্গে সঙ্গে আমাদের বিভিন্ন যে ফেসিলিটিসগুলো বেড়েছে, তেমনি আমাদের খরচার বহরও কিন্তু অনেকটাই বেড়ে গেছে। ইনফ্লেশন হচ্ছে জেনারেল, যখন দেশের উন্নতি ঘটে তখন ইনফ্লেশনের পরিমাণ বাড়ে, এটা আমরা জানি, এবং গভর্নমেন্টের বিভিন্ন অ্যাকশনের ফলেও কিন্তু দেখা যায় ইনফ্লেশনটা বাড়ে। অতএব দেশ যখন এগোতে থাকে তখন কিন্তু ব্যাংক পোস্ট অফিসের রেট অফ ইন্টারেস্টটা কমে যায়। এটাও আপনি উল্লেখ করেছেন যে কেন কমে, কারণ এক্ষেত্রে দেশ এগিয়ে চলেছে। তখন গভর্নমেন্টের বিভিন্ন অ্যাকশন থাকে, সেই অ্যাকশন তারা অ্যাপ্লাই করে,
সেই অ্যাকশনগুলো অ্যাপ্লাই করে তারা যে ইনফ্লেশন রেট সেটাকে মডারেট হতে রাখে। কিন্তু ইনফ্লেশনটা কিন্তু সার্বিক, সবার ওপর তার এফেক্ট পড়ে। জিনিসপত্র, ভোগ্যপণ্য থেকে শুরু করে যে অন্য যে বিভিন্ন মূলধন দ্রব্য, সেগুলোর উপরে কিন্তু চাপ আছে, সবার ক্ষেত্রে প্রযোজ্য। কিন্তু এই যে ইনফ্লেশন, যেটা হচ্ছে লাইফস্টাইল ইনফ্লেশন, এই লাইফস্টাইল ইনফ্লেশনটা কিন্তু সম্পূর্ণ ব্যক্তিগতভাবে ব্যাপার, আলাদা আলাদা লোকের মধ্যে আলাদা আলাদা রকম। ইনফ্লেশনটা সবার সঙ্গে, লাইফস্টাইল ইনফ্লেশনটা হচ্ছে ব্যক্তিগতভাবে আলাদা আলাদা। অতএব আমরা এই ব্যক্তিগত যে খরচাগুলো আমাদের নিজেকে জাহির করার জন্য, নিজের স্যাটিসফ্যাকশনের জন্য যে খরচাগুলো আমরা অনেক বাড়তি খরচা করি, তার থেকে আমাদের বিরত হতে হবে। কারণ আগেই বলেছি যে 50% মানে 50% খরচা রাখতে হবে। 100 টাকা আয় হলে সেক্ষেত্রে 50 টাকার বেশি খরচা করা যাবে না। অতএব ইনফ্লেশনটা হচ্ছে সার্বিক, আর লাইফস্টাইল ইনফ্লেশনটা হচ্ছে একক, ব্যক্তিগত ব্যাপার। এটাই পার্থক্য। লাইফস্টাইল ইনফ্লেশনটাকে আমরা যত আমাদের আয়ত্তের মধ্যে রাখতে পারবো, তত আমাদের টাকা জমবে। নাহলে কিন্তু আমরা ফিনান্সিয়াল ফ্রিডম ভোগ করতে পারবো না। আমরা আমাদের যে পোর পার্সন হিসাবে নাম লিখিয়েছিলাম, সেই পোর পার্সন হিসেবেই থাকবো, রিচ পার্সন হতে পারবো না, কারণ আমাদের মাইন্ডসেট নেই। এটাই কিন্তু আমার বলার বিষয়। যাই হোক, আজকে আলোচনা আরও যদি কিছু থাকে সেটা বলুন, আমি সেটা বলার চেষ্টা করব। আমার এই রাউস পিস চ্যানেলের ভিডিওটি যারা দেখছেন, তাদের সকলের কাছে আমার সনির্বন্ধ অনুরোধ যে আমাকে উৎসাহ দেওয়ার জন্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দিলেই হলো। মিস্টার রাউত, আপনার সুচিন্তিত ব্যাখ্যা এবং পরামর্শের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করি দর্শক মণ্ডলী এই আলোচনায় সমৃদ্ধ হবেন। সবাইকে আমার অনুরোধ, এই গুরুত্বপূর্ণ ভিডিওটি সকলের মধ্যে শেয়ার করবেন। নমস্কার।